আসসালামু আলাইকুম। ১৬তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৯ স্কুল বা সমপর্যায় তারিখ ৩০/৮/২০১৯। নাম্বার ১-এ বলা আছে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তককে। দেখো এখানে যেগুলো উল্লেখ আছে সেখানে বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক হচ্ছেন প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী হচ্ছেন বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটি হচ্ছে এই প্রমোদ চৌধুরী ১৯১৪ সালে একটি পত্রিকা প্রকাশ করে যার নাম হচ্ছে তোমার কি সবুজ পত্রিকা। এই সবুজ পত্রিকা মূলত বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হিসেবে সমধিক পরিচিত, অর্থাৎ চলিত রীতির প্রবর্তক হচ্ছে এই সবুজপত্র পত্রিকা। প্রমোদ চৌধুরী, যার জন্ম মৃত্যুর সাথের কথা যদি বলি আমরা, জন্ম হচ্ছে তোমার ১৮৬৮ সালে এবং মৃত্যু হচ্ছে ১৯৪৬ সালে। অর্থাৎ প্রমোদ চৌধুরীর জন্ম হচ্ছে ১৮৬৮ সালে, মৃত্যু হচ্ছে ১৯৪৬ সালে। তিনি বাংলা ভাষায় সনেটের প্রবর্তক। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে তোমার কি বাংলা ভাষায় সনেটের প্রবর্তক, সনেটের মূল লেখক কিন্তু পেত্রাক, কিন্তু বাংলা ভাষায় সনেটের প্রবর্তক বলা হয় ইতালিয়ান সনেটের। যদিও সনেটের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, তবে ইতালিয়ান যে সনেট সেই ইতালিয়ান সনেটের প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ হচ্ছে তিনটি, অর্থাৎ অনুসার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এই তিনটা, এটা বিসর্গ, এটা হচ্ছে অনুসার, এটা তোমার চন্দ্রবিন্দু, এই তিনটা হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। দেখো এখানে বলা আছে নিচের কোনটি সত্য বিধানের নিয়ম অনুসারে শুদ্ধ। এখানে যদি আমরা সত্য বিধান নিয়ম অনুসারে দেখি তাহলে সত্য সবগুলাই শুদ্ধ হবে, কারণ মাস্টার মাস্টার শব্দটি যেহেতু ইংরেজি শব্দ তাই জন্য তোমার কি হবে দন্তাস্বট হবে। জিনিস সেটাও তোমার কি হবে দন্তাস্ব হবে। পোশাকের ক্ষেত্রে তোমার কি তালবস্য। পোস্ট মাস্টার, পোস্ট ইংরেজি শব্দ, মাস্টার ইংরেজি শব্দ, তাহলে দেখা যাচ্ছে এখানে সত্য বিধান নিয়ম অনুসারে সবগুলোই শুদ্ধ। দোলক এর সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? দোলক এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে, দেখো এখানে দ্বীপ যুগ লক, অবশ্যই দ্বীপের মধ্যে কিন্তু একটা হসন্ত ইউজ করতে হবে, এটাই হচ্ছে তোমার দোলকের সন্ধি বিচ্ছেদ। দ্বীপ যোগ লক, এটা হচ্ছে তোমার দোলকের সন্ধি বিচ্ছেদ। তারপর নাম্বার ৫-এ বলা আছে সমাসবদ্ধ শব্দে সাধারণত নত্যবিধান খাটে না, এর উদাহরণ কোনটি? সমাসবদ্ধ শব্দে সাধারণত নত্যবিধান খাটে না, এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে দেখো এখানে অগ্রনায়ক, এর মধ্যে তোমার কি হবে না নত্যবিধান খাটে না। নত্যবিধান, সত্যবিধান এগুলো শুধুমাত্র সংস্কৃত শব্দে প্রয়োগ করা হয়, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো আসছে সেই ক্ষেত্রেই এই নিয়মগুলো খাটে। যেহেতু সমাসবদ্ধ শব্দে সাধারণত সত্যবিধান খাটে না, এরূপ ক্ষেত্রে তোমার কি হয় দন্তান্ন হয়। এবং যেমন আমরা যদি বলতে পারি যেমন ত্রিনয়ন, তিন নয়নের সমাহার, তাকে বলি আমরা ত্রিনয়ন। এইখানে কিন্তু দেখো এটা তোমার দন্তান্ন হয়েছে, যেহেতু সমাসবদ্ধ শব্দে খাটে না তাই জন্য তোমার কি হয়েছে দন্তান্ন হবে, মূর্ধন্য হবে না। ঠিক একইভাবে আমরা বলতে পারি দুর্নাম, বলতে পারি পরনিন্দা, পরনিন্দা, এই সমস্ত শব্দে কি করবে না নত্যবিধান খাটে না। তবে তবর্গীয় বর্ণের সঙ্গে দন্তান্ন কখনো মূর্ধন্য হয় না, যেমন অন্ত, গ্রন্থ, ক্রন্দন। দেখো এখানে যেহেতু বলছে অগ্রনায়ক, এটা কিন্তু একটি সমাসবদ্ধ শব্দ, তাই জন্য এখানে কি হচ্ছে তোমার নত্যবিধান খাটে না। কারণ আমরা কন্ডিশন যেটা জানি, কন্ডিশনটা হচ্ছে সমাসবদ্ধ শব্দে নত্যবিধান প্রযোজ্য নয়। পুকুরে মাছ আছে, এখানে পুকুরে কোন কারক? যে পুকুরে মাছ আছে, দেখো যদি আমরা চিন্তা করি পুকুরে মাছ আছে, পুকুরের কোন জায়গায় মাছ আছে সেটা কিন্তু আমরা জানি না, যে কোনো একটা নির্দিষ্ট জায়গা অথবা সব জায়গা জুড়েই মাছ থাকতে পারে। সেই ক্ষেত্রে হবে তোমার পুকুরে মাছ আছে মানে ঐকদেশিক অধিকরণ কারক। ঐকদেশিক অধিকরণ কারক হচ্ছে তোমার বিশাল স্থানের যে কোনো অংশ জুড়ে সংঘটিত হলে তাকে ঐকদেশিক অধিকরণ কারক বলা হয়। অর্থাৎ পুকুর যেহেতু একটা বিশাল স্থান, তার যে কোনো একটা অংশে আমরা মাছ পাবো, তাই জন্য এটা হচ্ছে তোমার ঐকদেশিক অধিকরণ কারক। ক্রিয়া বা ধাতুর পরে যে শব্দ যুক্ত হয় তাকে কি বলা হয়? ক্রিয়া বা ধাতুর পরে যে শব্দ যুক্ত হয় তাকে মূলত বলা হয় কৃৎপ্রত্যয়। অর্থাৎ কৃৎপ্রত্যয় যদি আমরা চিন্তা করি, প্রথমে কি থাকবে তোমার ধাতু থাকবে, অর্থাৎ ধাতু বা আমরা যেটাকে বলি মূল বলি, তার সাথে কি হবে তোমার এটা অবশ্যই ধাতু বা মূলটা হবে তোমার কি ক্রিয়ার থেকে উৎপন্ন হতে হবে, সেটা হচ্ছে তোমার কি কৃৎপ্রত্যয়। ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি? দেখো এখানে আমাদের সোনার যুদ্ধে অপরাজেয়, সরি আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়, এটা হবে না। ভাবে সপ্তমী, এখানে দেখো ভাবে সপ্তমী হচ্ছে প্রভাতে উঠিল রবি লোহিত বরণ। উল্লেখিত অপশনগুলোর মধ্যে প্রভাতে উঠিল রবি লোহিত বরণ,
যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য কোনো ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে তবে তাকে বলা হয় ভাবাদিকরণ। ভাবাদিকরণে আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে ভাবাদিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়ে থাকে। ভাবাদিকরণে অর্থাৎ কি হয়, সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়ে থাকে। এখানে দেখো, এখানে প্রভাতে, এখানে যেহেতু তে আছে, তেটা হচ্ছে তোমার কি সপ্তমী বিভক্তি, তাই জন্য হচ্ছে তোমার কি এটা অবশ্যই সপ্তমী বিভক্তি। অর্থাৎ এখানে ভাবে সপ্তমীর উদাহরণ হচ্ছে প্রভাতে উঠিল রবি লোহিত বরণ। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা এর এক কথায় প্রকাশ কি হবে? সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা এর এক কথায় প্রকাশ হচ্ছে প্রত্যুদ গমন। এটি হবে তোমার প্রত্যুদ গমন। দেখো এখানে আরো কিছু আছে, যেমন আমরা যদি বলা হয় অগ্রগামী, অগ্রগামী মানে হচ্ছে যে অগ্রগমন করে তাকে বলা হয় অগ্রগামী। অগ্রগামী মানে হচ্ছে যে অগ্রগমন করে, সেটা হচ্ছে তোমার অবশ্যই অগ্রগামী। পেয়ারা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পেয়ারা এই শব্দটি মূলত এসেছে পর্তুগিজ ভাষা থেকে। গুণহীনে ব্যর্থ আস্ফালন অর্থটি কোন প্রবাদে ব্যবহৃত হয়েছে? দেখো এখানে বলছে গুণহীনে ব্যর্থ আস্ফালন, এটি মূলত ব্যবহৃত হয়েছে অসারের তর্জন গর্জন সার। অসারের তর্জন গর্জন সার, যার বাংলা অর্থ দাঁড়াচ্ছে গুণহীনে ব্যর্থ আস্ফালন। বিপরীত শব্দ পরা উপসর্গযুক্ত কোনটি? বিপরীত শব্দ পরা উপসর্গযুক্ত শব্দ হচ্ছে পরাভাব। পরাভাব মানে হচ্ছে যেটাকে আমরা বলতে পারি ভাবের অভাব, তার মানে এটা তোমার কি হচ্ছে অভাবের বিপরীত হচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার কি হবে পরাভাব। এটি পরা উপসর্গটি বিপরীত উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। তামার বিষ বাগদাটির অর্থ কি? তামার বিষ বাগদাটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। এখানে আরো কিছু দেওয়া আছে, যেমন ক্ষণস্থায়ী বস্তু। আমরা ক্ষণস্থায়ী বস্তু বলতে বোঝাই, ক্ষণস্থায়ী বলতে আমরা বলতে পারি বালির বাঁধ শব্দের অর্থ হচ্ছে তোমার ক্ষণস্থায়ী। বালির বাঁধ, এটা অর্থ বলতে পারি আমরা ক্ষণস্থায়ী। অপচয়, অপচয়কে আমরা বলতে পারি নয় ছয় মানে হচ্ছে অপচয়। বাগধারা নয় ছয় অর্থ হচ্ছে তোমার কি অপচয়। আর এটা হচ্ছে তোমার কৃপণের করি। কৃপণের করি বলতে এটা বলতে পারি আমরা যক্ষের ধন মানে হচ্ছে তোমার কৃপণের করি। তাহলে দেখা যাচ্ছে তামার বিষ বাগধারাটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। বিনা পানির সমস্ত পদটি কোন সমাস? বিনা পানি সমস্ত পদটি, দেখো এখানে বলছে বিনা পানি, বিনা পানিতে যারা, এটা তোমার কি বিনা পানি, তাহলে এটা তোমার কি হবে অবশ্যই, এটি অবশ্যই হবে ব্যধিকরণ বহুব্রীহি সমাস। ব্যধিকরণ বহুব্রীহি সমাস এর কারণ হচ্ছে যে সমাসে পূর্বপদ এবং পরপদ কোনোটি যদি বিশেষণ না হয়, অর্থাৎ এই সমাসে কি হবে পূর্ব পদ এবং পরপদ কোনোটা যদি কি হয় বিশেষণ না বোঝায়, সেই ক্ষেত্রে তোমার এটা কি হবে বিনা পানি, এটি হবে অবশ্যই তোমার ব্যধিকরণ বহুব্রীহি সমাস। বাংলা ভাষার উৎস কি? বাংলা ভাষার উৎস মূলত হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে বাংলা ভাষার, না সরি বাংলা বর্ণমালা বলছে, বর্ণমালার উৎস হচ্ছে তোমার ব্রাহ্মী লিপি থেকে বাংলা মালার বর্ণলিপির উৎপত্তি হয়েছে। খ্রিস্টান কোন জাতীয় মিশ্র শব্দ? খ্রিস্টান এটি যদি আমরা ভাঙি তাহলে পাবো তোমার ইংরেজি প্লাস বাংলা, অর্থাৎ খ্রিস্টান শব্দটি ইংরেজি প্লাস বাংলা এর সমন্বয়ে গঠিত হয়েছে। কল ইটেডে যথার্থ অনুবাদ কোনটি হবে? কল ইটেডে যথার্থ অনুবাদ হচ্ছে পুনরায় ডাকা। ভেরি ইম্পর্টেন্ট জব, এটা হচ্ছে তোমার খুবই গুরুত্বপূর্ণ কাজ। এটা দেখো যদি আমরা বলি ভেরি ইম্পর্টেন্ট জব, যার বাংলা হচ্ছে তোমার খুবই গুরুত্বপূর্ণ কাজ। একটি স্মরণীয় দিন, এটাকে বলতে পারি আমরা গালা ডে। কাউকে ডেকে আনা, এটার আছে নর্মালি কোনো এরকম ফ্রেজ হচ্ছে না বা ফ্রেজ হয় না। কল সামওয়ান বলতে পারি আমরা, কল সামওয়ান শব্দের অর্থ হচ্ছে তোমার কি কাউকে ডেকে আনা। মরিমরি কি সুন্দর প্রভাতে রূপ, এখানে অনন্যই অব্যয় কি অর্থ প্রকাশ করেছে? মরিমরি কি সুন্দর প্রভাতী রূপ, এখানে অনন্যই অব্যয় উচ্ছ্বাস অর্থ প্রকাশ করেছে। সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কি? সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম হচ্ছে অবশ্যই কমা। বুক পোস্ট এর পারিভাষিক শব্দ কি হবে? বুক পোস্ট এর পারিভাষিক শব্দ হচ্ছে খোলা ডাক। খোলা ডাক, যার ইংরেজি রূপ হচ্ছে তোমার বুক পোস্ট। কোনটি দেশি শব্দের উদাহরণ? দেখো এখানে দেশি শব্দের কথা যদি বলি আমরা গঞ্জ, এটি হচ্ছে তোমার গঞ্জ, খঞ্জ, ঢোল, তব এগুলো হচ্ছে তোমার কি কুলা, এগুলো হচ্ছে তোমার দেশি শব্দ। কোনটি রূপক কর্মধারয় সমাস? এখানে কালস্রোত শব্দটি হচ্ছে তোমার
রূপক কর্মধারয় সমাস যখন উপমান এবং উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয় তখন সেটাকে বলে অবশ্যই রূপক কর্মধারয় সমাস। উষ্ণিক শব্দের সমার্থক শব্দ কি হবে? উষ্ণীয়। উষ্ণীয় এর সমার্থক শব্দ হচ্ছে পাপড়ি। উষ্ণীয় শব্দের সমার্থক শব্দ হচ্ছে, এখানে ভুল দেওয়া আছে, এটা পাপড়ি হবে না, এটা হবে তোমার পাগড়ি। উষ্ণীয় শব্দের সমার্থক শব্দ হচ্ছে পাগড়ি। নাটিকা কোন অর্থে শ্রীবাচক শব্দ? নাটিকা এটি হচ্ছে তোমার ক্ষুদ্রার্থে শ্রীবাচক শব্দ। এখানে বলা আছে হি ট্রাইড হিজ বেস্ট, এটাকে নেগেটিভ করতে হবে। তো হি ট্রাইড হিজ বেস্ট, তিনি তার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। এটার নেগেটিভ ফর্ম হবে হি লেফট নো স্টোন আনটার্ন। হি লেফট নো স্টোন আনটার্ন, যার অর্থ হচ্ছে তিনি চেষ্টার কোনো ত্রুটি করেননি। শি ওয়াজ ইউজ টু ড্যাশ দ্য পুর, এটা হবে শি ওয়াজ ইউজ টু হেল্পিং দ্য পুর। সাধারণত ইউজ টু কিছু কিছু ভার্ব আছে যে, যেমন সেই ভার্বের পরে হচ্ছে তোমার কি হয়, ভার্ব প্লাস হচ্ছে তোমার আইএনজি হয়। যেমন ইউজ টু একটা ভার্ব, ইউজ টু এরপরে তোমার কি হবে, ভার্ব প্লাস হচ্ছে তোমার অবশ্যই আইএনজি যুক্ত হবে। তার মানে শি ওয়াজ ইউজ টু হেল্পিং দ্য পুর। হুইচ ওয়ান হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ব্রিফ? ব্রিফ, ব্রিফ শব্দের অর্থ হচ্ছে তোমার সংক্ষিপ্ত। ব্রিফের বাংলা যদি BRIEF, ব্রিফ শব্দের অর্থ হচ্ছে তোমার সংক্ষিপ্ত, এবং এটি মূলত একটি হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। ব্রিফ শব্দটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং এর নাউন হবে তোমার ব্রেভিটি। ব্রেভিটির স্পেলিং হচ্ছে BREVITE, ব্রেভিটি, BREVITY, ব্রেভিটি, যার অর্থ হচ্ছে তোমার, যেহেতু ব্রেভ শব্দ তোমার সংক্ষিপ্ত, তার ব্রেভিটি হবে তোমার সংক্ষিপ্ততা। এখানে বলা আছে ইট ওয়াজ হাই টাইম উই ড্যাশ আওয়ার হ্যাবিটস। দেখো এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লোজ। ইট ওয়াজ হাই টাইম এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লোজ, এবং উই ড্যাশ আওয়ার হ্যাবিটস এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। যেহেতু প্রিন্সিপাল ক্লোজটি দেওয়া আছে তোমার পাস্ট ফর্মে, তাহলে পরেরটি হবে তো অবশ্যই তোমার পাস্ট পারফেক্ট টেন্সে। তার মানে ইট ওয়াজ হাই টাইম উই হ্যাড চেঞ্জড আওয়ার হ্যাবিটস, অর্থাৎ এটি হচ্ছে উপযুক্ত সময় আমাদের অভ্যাস পরিবর্তনের ক্ষেত্রে। এখানে বলা আছে কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক, এটা হবে কার্ড ইজ মেড ফ্রম মিল্ক, অর্থাৎ একটা জিনিস এখানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেড ফ্রম। মেড ফ্রম শব্দের অর্থ হচ্ছে, মেড ফ্রম শব্দের অর্থ হচ্ছে তৈরি করা, কিন্তু সরাসরি তৈরি হবে না, এটা হচ্ছে তোমার কোনো একটা প্রসেসের মাধ্যমে তৈরি করা, অর্থাৎ কোনো প্রসেস বা কোনো মাধ্যমের মাধ্যমে তৈরি হলে সেটা হবে তোমার মেড ফ্রম। এবং আরও কিছু ওয়ার্ড আছে, যদি আমরা মেডের পরে অফ ইউজ করি, যেমন মেড অফ, মেড অফ শব্দের অর্থ হচ্ছে তোমার গঠিত। মেডের পরে যদি আমরা ইন ইউজ করি, তাহলে এই প্রিপোজিশনটার অর্থ দাঁড়াবে, মেড ইন সহ ফ্রেজটার অর্থ দাঁড়াবে কোনো স্থানে নির্মিত। মেড ইন শব্দের অর্থ দাঁড়াবে কোনো স্থানে নির্মিত। আবার এখানে দেওয়া আছে বাই, মেড বাই শব্দের অর্থ হচ্ছে, আমরা যদি এইভাবে লিখি মেড বাই, মেড বাই শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু দ্বারা নির্মিত, কোনো কিছু দ্বারা নির্মিত। তাহলে দেখা যাচ্ছে মেড ফ্রম শব্দের অর্থ হচ্ছে তোমার তৈরি, তাই জন্য এখানে তোমার কি হবে, কার্ড ইজ মেড ফ্রম মিল্ক, এটা হবে সঠিক। তবে মেড অফ শব্দের অর্থ হচ্ছে গঠিত, মেড ইন শব্দের অর্থ হচ্ছে তোমার কোনো স্থানে নির্মিত, মেড বাই এর শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু দ্বারা নির্মিত, কোনো কিছু দ্বারা নির্মিত। তারপর বলা আছে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল ড্যাশ প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং। এখানে উল্লেখিত বিষয় হচ্ছে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, বা এখানে মাঝখানে একটা কনজাংশন ওয়ার্ড ইউজ হয়েছে, এটা হচ্ছে তোমার কি অ্যান্ড দ্য প্রেসিডেন্ট। তাহলে অবশ্যই কি হবে, তার মানে সাবজেক্ট দুটা ভিন্ন, দুইটা সাবজেক্ট যদি একটা অ্যান্ড দ্বারা যুক্ত হয়, তাহলে অবশ্যই এটা কি হবে তোমার, এটা হবে তোমার প্লুরাল ফর্ম হবে, অক্সিলারি ভার্ব যেটা হবে তোমার অবশ্যই প্লুরাল ফর্মে হবে। তাই জন্য দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল ওয়ার প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং। এখানে বলা আছে ইফ হি ড্যাশ এ হিউম্যান বিং হি উড নট হ্যাভ ডান দিস, এটা হবে ইফ হি, যেহেতু এটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুসারে ইফ যুক্ত কোনো সেন্টেন্সে পরে কিন্তু তোমার উড আছে, তাহলে এটা হবে তোমার ইফ হি ওয়ার এ হিউম্যান বিং, অর্থাৎ সে যদি মানুষ হতো, হি উড নট হ্যাভ ডান দিস, তবে সেটা করতো না। অর্থাৎ ইফ হি হ্যাড হি ওয়াজ এ হিউম্যান বিং,
হি উড নট হ্যাভ ডান দিস। এখানে থার্ড কন্ডিশনাল নিয়ম অনুসারে ইফ এর পরে হচ্ছে তোমার কি হবে, সাবজেক্ট প্লাস হচ্ছে তোমার, সরি এখানে তোমার ওয়ার হবে, এটা হবে তোমার অবশ্যই ওয়ার হবে। এটা থার্ড কন্ডিশনাল নিয়ম অনুসারে এটা হবে তোমার কি হবে, অবশ্যই ওয়ার হবে। অর্থাৎ ইফ হি ওয়ার এ হিউম্যান বিং হি উড নট হ্যাভ ডান দিস। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বিনিগড। বিনিগড কি হবে, বিনিগড শব্দের অর্থ হচ্ছে আমরা জানি BENIGN, বিনিগড শব্দের অর্থ হচ্ছে তোমার সদয়। তাহলে দেখো এখানে টেনফুল শব্দের অর্থ তোমার কি 10 গুণ, ব্লেসড মানে হচ্ছে তোমার আশীর্বাদপূর্ণ, পিসফুল, পিসফুল শব্দের অর্থ তোমার শান্তিপূর্ণ, ম্যালিগন্যান্ট হবে তোমার অ্যান্টোনিম, কারণ বিনিগ যদি সদয় হয় ম্যালিগন্যান্ট শব্দের অর্থ হচ্ছে তোমার অবশ্যই অপকারী। তাহলে দুটো কি হবে, ম্যালিগন্যান্ট এবং বিনিগ দুইটা পরস্পর কি হবে তোমার অ্যান্টোনিম হবে। ডো নট ড্যাশ হোয়াট ইউ ক্যান ডো টুডে। অর্থাৎ এখানে বলা হচ্ছে ডো নট ড্যাশ, অর্থাৎ ডো নট পুট অফ, পুট অফ শব্দের অর্থ হচ্ছে তোমার স্থগিত রাখা। ডো নট পুট অফ হোয়াট ইউ ক্যান ডো টুডে, তুমি আজ যা করতে পারবে তাকে অবশ্যই কি করবে না, স্থগিত করো না। আরও কিছু ওয়ার্ড এখানে আছে, যেমন পুট অন, পুট অন শব্দের অর্থ হচ্ছে পরিধান করা, আমরা জানি পুট অন শব্দের অর্থ হচ্ছে তোমার পরিধান করা। পুট টু, এই পুট টু শব্দের অর্থ হচ্ছে ভীষণ চাপ দেয়া, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ভীষণ চাপ দেয়া পুট টু শব্দের অর্থ। এবং আরেকটা দেওয়া আছে তোমার পুট লেফট, পুট লেফট শব্দের অর্থ হচ্ছে তোমার স্থগিত করা, পুট লেফট যার অর্থ হচ্ছে স্থগিত করা। এখানে বলা আছে দে টেল আস এ টেল অ্যাবাউট এ টেল। এখানে বসে টেল শব্দটি কি হবে, অর্থাৎ দে টেল আস এ টেল, এখানে টেল শব্দের অর্থ হচ্ছে টেল, এখানে টেল হচ্ছে বলা, আর এই টেল শব্দের অর্থ হচ্ছে তোমার গল্প, TALE টেল। তাহলে এটি অবশ্যই হবে তোমার একটি নাউন, অর্থাৎ তারা আমাদের কি লেস সম্পর্কে একটি গল্প বলেছিল, অর্থাৎ দে টেল আস এ টেল অ্যাবাউট এ টেল, এটা হবে তোমার এই টেল, TALE টেল শব্দের অর্থ হচ্ছে গল্প, যেটি অবশ্যই এখানে হবে একটি নাউন, অর্থাৎ এটি হচ্ছে নাউন। তারপর বলা আছে মুভ অর ডাই, এটাকে সিম্পল করতে বলছে। দেখো মুভ অর ডাই, এটাকে যদি আমি সিম্পল করি, ইন কেস অফ ইউর ফেলোর টু মুভ ইউ উইল ডাই, এটা হবে ইন কেস অফ ইউর ফেলোর টু মুভ, অর্থাৎ তুমি যদি মুভ করতে বা নড়াচড়া করতে ব্যর্থ হও তাহলে তুমি মৃত্যুবরণ করবে। ইন কেস অফ ইউর ফেলোর টু মুভ ইউ উইল ডাই। এখনো বলা আছে নাম্বার 12, হুইচ ওয়ান ইজ কারেক্ট। দেখো এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে মিসচিভিয়াস, স্পেলিংটা হচ্ছে MISCHIEVOUS, মিসচিভিয়াস, যার শব্দের অর্থ হচ্ছে অনিষ্টকর, অর্থাৎ মিসচিভিয়াস শব্দের অর্থ হচ্ছে অনিষ্টকর। দেখো এখানে বলা আছে দ্য অপোজিট ওয়ার্ড অফ স্লাগিশ, স্লাগিশ যার বাংলা অর্থ যদি আমরা বলি, স্লাগিশ শব্দের অর্থ হচ্ছে তোমার কুরে, স্লাগিশের অ্যান্টোনিম হবে অ্যানিমেটেড, অ্যানিমেটেড শব্দের অর্থ হচ্ছে প্রাণবন্ত, এই অ্যানিমেটেড যার অর্থ হচ্ছে প্রাণবন্ত। দেখো হেভি, হেভি শব্দের অর্থ হচ্ছে ভারী। ডাল, ডাল শব্দের অর্থ হচ্ছে তোমার নির্বোধ। শো, সরি এখানে দেওয়া হচ্ছে স্লো, SLOW, স্লো শব্দের অর্থ হচ্ছে তোমার মন্থর। তাহলে দেখা যাচ্ছে স্লাগিশ যার অর্থ হচ্ছে তোমার অলস বা কুরে, এর অ্যান্টোনিম হচ্ছে অ্যানিমেটেড যার অর্থ হচ্ছে প্রাণবন্ত। আই সো হিম প্লে, এটাকে প্যাসিভ করতে হবে, এখানে দেওয়া আছে তোমার আই সো হিম প্লে, তাহলে প্যাসিভ করতে হবে। এই যে হিমটা আছে আই সো হিম প্লে, তার মানে হিমটাকে আসবে তোমার সাবজেক্ট হিসেবে হি, যেহেতু তোমার এটা তোমার ইনডিফিনিট টেন্স ছিল, পাস্ট ইনডিফিনিট, তাহলে হবে তোমার কি হি ওয়াজ। সোটা হবে তোমার সিন, যেহেতু পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে নিয়ম অনুসারে, হি ওয়াজ সিন। তারপরে হবে টু হবে, কারণ সিনের পর সাধারণত তোমার কি হয়, টু হয়। হি ওয়াজ সিন টু প্লে বাই মি, অর্থাৎ হি ওয়াজ সিন টু প্লে বাই মি, এটা হি ওয়াজ সিন টু প্লে বাই মি, এটা হবে তোমার সঠিক। তারপর বলা আছে বুটলেগ মিন্স, বুটলেগ শব্দের অর্থ কি হবে, বুটলেগস এই শব্দের অর্থ হচ্ছে, দেখো বুটলেগ শব্দের অর্থ হচ্ছে তোমার চোরা চালান করা। এখানে তার সিনোনিম হতে পারে স্মাগল, স্মাগল শব্দের অর্থ হচ্ছে চোরা চালান করা। বুটলেগ মূলত চোরা চালান করা না, বুটলেগ মূলত তোমার শুল্ক ফাঁকি দেওয়া, এটা ওয়ান কাইন্ড অফ চোরা চালানি বোঝায়, শুল্ক ফাঁকি দেওয়া বা বেআইনিভাবে চোলাই মদ বিক্রয় বা আমদানি রপ্তানি করা।
দেখো এক্সপোর্ট, এক্সপোর্ট শব্দের অর্থ হচ্ছে, আমরা যদি এক্সপোর্ট শব্দের অর্থ বলি তাহলে হচ্ছে রপ্তানি করা, ইম্পোর্ট হচ্ছে আমদানি করা। ডিস্ট্রিবিউট শব্দের অর্থ হচ্ছে, দেখো ডিস্ট্রিবিউট মানে হচ্ছে তোমার বিতরণ করা। এখানে বলা আছে হোয়াইল আই ড্যাশ ইন দ্য ফিল্ড আই সো এ ডেড কাউ। এটা হবে, দেখো হোয়াইল যুক্ত কোনো সেন্টেন্সে পরেরটা যদি তোমার কি হয়, এটা কিন্তু তোমার পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স আছে, তাহলে প্রথমটা অবশ্যই কি হবে তোমার, প্রথমটা অবশ্যই হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে হোয়াইল আই ওয়াজ প্লেইং, যেহেতু এখানে আই আছে, আইটা হচ্ছে তোমার কি সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট, তার মানে সিঙ্গুলার কি হবে, অক্সিলিয়ারি ভার্ব ইউজ হবে। অর্থাৎ হোয়াইল আই ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড আই সো এ ডেড কাউ, বাট ফর ইউর হেল্প আই ড্যাশ। এখানে দেখো বলা আছে বাট ফর ইউর হেল্প, এখানে মূলত থার্ড কন্ডিশনাল নিয়ম অনুসারে, যেহেতু বাট ফর ইউর হেল্প দেওয়া আছে, আয়ের পর হচ্ছে তোমার কি থার্ড কন্ডিশনাল নিয়ম অনুসারে উড কুড এগুলো বসার কথা, যেহেতু আই আছে তার মানে কি হবে, উড হবে। বাট ফর ইউর হেল্প আই উড হ্যাভ ফেল্ড, অর্থাৎ তোমার সাহায্য ছাড়া আমি ব্যর্থ হতাম। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্স কি সেটা বের করতে বলা হয়েছে। দেখো এখানে কারেক্ট সেন্টেন্স হবে হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। এখানে খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তোমার হ্যাংড ফর, HANGED, হ্যাংড ফর, যার অর্থ তোমার কি ফাঁসিতে ঝোলানো। হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, তার মানে হচ্ছে তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল, তাকে খুনের দায়ে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। মার্ডার যেহেতু আছে উল্লেখ, তার মানে খুনের দায়ে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তোমার হ্যাং, হ্যাং শব্দের অর্থ হচ্ছে তোমার ঝোলানো, আর হ্যাং শব্দের অর্থ তোমার ঝোলানোও বোঝায় এবং তোমার কি ফাঁসি দেওয়া বোঝায়। কিন্তু আমরা যদি বলি হাং, হাং মানে হচ্ছে তোমার কি এই হ্যাং এর পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো এখানে বলা আছে আই ওয়েন্ট দেয়ার টু সিক এ জব, অর্থাৎ আমি সেখানে গিয়েছিলাম একটা চাকরির জন্য। আই ওয়েন্ট দেয়ার টু সিক এ জব, এটা হচ্ছে তোমার কি সিম্পল টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিটকে কম্পাউন্ড করতে হবে। তার মানে এখানে আমাকে কি করতে হবে, দুইটা প্রিন্সিপাল ক্লোজ বানাতে হবে, এবং দুইটা প্রিন্সিপাল ক্লোজ একটা কোঅর্ডিনেটিভ কনজাংশন, যেমন অ্যান্ড, বাট, অর, এগুলাতে তোমার কি করতে হবে, যুক্ত করতে হবে। তাহলে এটা আমরা কি করব, অ্যান্ড দ্বারা যুক্ত করব। যেমন আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড শর্ট এ জব, যেহেতু প্রথমটা তোমার কি পাস্ট ইনডিফিনিট টেন্সে ছিল, তার মানে পরটাও আমার কি হবে, কম্পাউন্ড করতে গেলে দুইটা অংশ তোমার কি করতে হবে, সমান করতে হবে, অর্থাৎ দুইটাই অর্থ করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে হবে আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড শর্ট এ জব। ইনস্টিড অফ কনফার্ম উই ক্যান সে, কনফার্মের পরিবর্তে আমরা কি বলতে পারি, বেয়ার আউট। বেয়ার আউট শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত হওয়া বা নিশ্চিত করা, এটা কনফার্মের সিনোনিম হবে। এখানে দেখো আরো কিছু ওয়ার্ড আছে, যেমন বেয়ার অন, বেয়ার অন স্বভাবিত হচ্ছে অর্থ তোমার কি প্রভাবিত, বেয়ার অন যার অর্থ হচ্ছে তোমার কি করা, প্রভাবিত করা, বেয়ার অন শব্দের অর্থ হচ্ছে তোমার প্রভাবিত করা। বিয়ার টু, বিয়ার টু শব্দের অর্থ হচ্ছে তোমার মোর নেয়া, বেয়ার টু যার অর্থ হচ্ছে তোমার কি মোর নেয়া। বেয়ার অফ, বেয়ার অফ শব্দের অর্থ হচ্ছে তোমার বহন করা। তাহলে কনফার্মের শিরোনাম হচ্ছে নিশ্চিত, আর এটা হবে তোমার বেয়ার আউট, অর্থাৎ কনফার্ম এর সিনোনিম হচ্ছে বেয়ার আউট। তার বলা আছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবডাক্ট, অ্যাবডাক্টের অ্যান্টোনিম কি হবে। অ্যাবডাক্ট, অ্যাবডাক্ট শব্দের অর্থ হচ্ছে মূলত অপহরণ করা। আমরা যদি অ্যাবডাক্ট ওয়ার্ড লিখি, অপহরণ করা, এটা হচ্ছে তোমার কি অ্যাবডাক্টের শব্দ। তাহলে অ্যাবডাক্ট এর অপহরণ করা যদি বলতে চাই, অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ, যার অর্থ হবে তোমার কি রিস্টোর। রিস্টোর মানে হচ্ছে তোমার পুনরায় ফিরিয়ে আনা। রিস্টোর যার বিপরীত শব্দ রিস্টোর, প্রত্যাবর্তন করা বা ফিরিয়ে দেওয়া। এখানে আরও কিছু ওয়ার্ড দেওয়া আছে, আরও কিছু ওয়ার্ডের মধ্যে বলা আছে টেক অ্যাওয়ে আনলফুলি, অর্থাৎ বেআইনিভাবে নিয়ে যাওয়া। কিডন্যাপ, কিডন্যাপ শব্দের অর্থ হচ্ছে হরণ করা। তাহলে দেখা আছে অ্যাবডাক্ট যার অ্যান্টোনিম হচ্ছে রিস্টোর, রিস্টোর মানে হচ্ছে পুনরায় ফিরে আসা বা প্রত্যাবর্তন করা। দেখো এখানে বলা আছে দ্য ফাদার উইথ হিজ 7 ডটার্স ড্যাশ লেফট দ্য হাউস। এখানে বলা আছে দ্য ফাদার উইথ হিজ 7 ডটার্স ড্যাশ লেফট দ্য হাউস। কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন আমরা বলতে পারি উইথ, অ্যালং উইথ, বলতে পারি অ্যাজ ওয়েল এজ, টুগেদার উইথ। এই সমস্ত ওয়ার্ডের পূর্বে যে সাবজেক্ট থাকবে, অর্থাৎ এই সমস্ত ওয়ার্ডের পূর্বে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, তাহলে অক্সিলারি ভার্বটা সেটা তোমার কি হবে, সিঙ্গুলার হবে, অক্সিলারি ভার্ব।
আর যদি তোমার কি হয় এই সমস্ত যে ওয়ার্ড উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, তার পূর্বে যদি তোমার কি হয় সাবজেক্টটা তোমার কি হবে প্লুরাল হয়, সেক্ষেত্রে তোমার কি হবে অক্সিলারি ভার্বটাও সেটাও তোমার কি হবে প্লুরাল হবে। তার মানে এখানে বলা আছে দ্য ফাদার উইথ হিজ 7 ডটার্স ড্যাশ লেফট দ্য হাউস। এখানে যেহেতু উইথ দেওয়া আছে এবং তার আগে দেওয়া আছে দ্য ফাদার এখানে কিন্তু হচ্ছে তোমার নির্দিষ্ট করে বুঝাইছে এবং সেটা হচ্ছে তোমার কি একজন ব্যক্তি, অর্থাৎ সিঙ্গুলার ফর্মে আছে, এটা আছে তোমার সিঙ্গুলার ফর্মে, তাহলে অবশ্যই কি হবে আমার অক্সিলারি ভার্বটাও সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে দ্য ফাদার উইথ হিজ 7 সিস্টার্স হ্যাজ লেফট, এটা হবে তোমার দ্য ফাদার উইথ হিজ 7 সিস্টার হ্যাজ লেফট দ্য হাউস। শি হ্যাজ নো টেস্ট ড্যাশ মিউজিক, এটা কি হবে দেখো, শি হ্যাজ নো টেস্ট, টেস্টের পরে সাধারণত কি হবে ফর ব্যবহৃত হয়, টেস্ট ফর মিউজিক মানে হচ্ছে তোমার আগ্রহ না থাকা, টেস্ট ফর শব্দের অর্থ হচ্ছে তোমার আগ্রহ না থাকা, যেমন শি হ্যাজ নো টেস্ট ফর মিউজিক অর্থাৎ তার সঙ্গীতের প্রতি কোনো আগ্রহ নাই। তারপর বলা আছে কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, এর ইংরেজি রূপ কি হবে, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। তিরস্কারের কতগুলা ওয়ার্ড আছে, একটা হচ্ছে তোমার টুক হিম মানে তিরস্কার করা, আর একটা বলতে পারি আমরা টেক টু টুক হিম টেক টু টাস্ক, যার অর্থ হচ্ছে তোমার কি করা তিরস্কার করা, এটা যদি আমি এইভাবে চিন্তা করি টেক টু টাস্ক, টেক টু টাস্ক যার শব্দের অর্থ হচ্ছে তোমার তিরস্কার করা। আরেকটা বলতে পারি আমরা রিবাক, রিবাক শব্দের অর্থ হচ্ছে তোমার আর এ বি ইউকে, রিবাক শব্দের অর্থ হচ্ছে তোমার তিরস্কার করা। আরেকটা বলতে পারি আমরা রিপ্রিমেন্ট, আর পি রিপ্রিমেন্ট যার অর্থ হচ্ছে তোমার তিরস্কার করা, অর্থাৎ এই তিনটার অর্থ হচ্ছে তিরস্কার করা। এখানে বলছে দা কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, যেহেতু কর্তৃপক্ষ তাহলে কি হবে দা অথরিটি, তো এখানে সবগুলো টুক দিয়ে দেওয়া আছে, যেটা তোমার কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হবে তোমার দ্য অথরিটি টুক হিম টু টাস্ক, অর্থাৎ কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। দেখো এখানে বলা আছে সে নদীর কাছে একটি কুটিরে বাস করত, কোথায় বাস করত নদীর কাছে, কোথায় বাস করত নদীর কাছে একটি কুটিরে, তাহলে এটি হবে হি লিভড ইন এ হার্ট ক্লোজ বাই দ্য রিভার, অর্থাৎ হি লিভড ইন এ হার্ট ক্লোজ বাই দ্য রিভার যার অর্থ হচ্ছে নদীর কাছে একটি কুটিরে বাস করত। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ক্লোজ, এটা যদি আমরা বলি CLOSE ক্লোজ বাই শব্দের অর্থ হচ্ছে নিকটে, বা হচ্ছে শর্ট ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করি, শর্ট ডিস্টেন্স যদি বলি আমরা সেই ক্ষেত্রে আমরা ক্লোজ বাই শব্দটি ব্যবহার করে থাকি। তার মানে হি লিভড ইন এ হার্ট ক্লোজ বাই দ্য রিভার। দেখো এখানে প্রথমে বলা আছে নিচের কোনটি অমূলদ সংখ্যা, দেখো এখানে সংখ্যাগুলো রিপিট হয়েছে, এখানেও দেখো 100 100 100, আবার সংখ্যাগুলো রিপিট হওয়ার অবশ্যই রিপিট হবে যেহেতু একের প্রশ্ন দেওয়া আছে। এখানে আবার দেখো 10 10 10 অর্থাৎ সংখ্যাগুলো রিপিট হচ্ছে, অর্থাৎ কোনো সংখ্যা দশমিকের পরে যদি সংখ্যা একই সংখ্যা বারবার রিপিট হয় তাহলে অবশ্যই সেটা কি হবে মূলদ সংখ্যা হবে। এবং অমূলদ সংখ্যার মধ্যে যে কোনো পূর্ণবর্গ সংখ্যা নয় এরূপ সংখ্যা যদি তোমার কি হয় সেটা অমূলদ সংখ্যা হবে, পাই একটা অমূলদ সংখ্যা, এটা তোমার অমূলদ সংখ্যা, এবং আমরা বলতে পারি 3√2 এগুলো হচ্ছে তোমার কি অমূলদ সংখ্যা। এখন এইখানে যে অমূলদ সংখ্যা দেওয়া আছে তার মধ্যে একটা সংখ্যা হচ্ছে দেখো এখানে 10, তারপরে হচ্ছে তোমার 100, তারপরে 1000, অর্থাৎ একই হারে বৃদ্ধি পাইতেছে না, মানে বৃদ্ধির পরিবর্তন হচ্ছে, যেমন এখানে ছিল 10, এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে 1000, কিন্তু বাকি সবগুলা দশমিক পরে একই অনুপাতে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এখানে অমূলদ সংখ্যা হবে একের পরে দেখো এখানে পেয়েছে 10, এখানে পরে 100, এখানে হচ্ছে 1000। অর্থাৎ কোনো সংখ্যাকে যখন আমরা a বাই b আকারে প্রকাশ করা পারবো সেটা হচ্ছে তোমার কি মূলদ সংখ্যা, কিন্তু যখন a বাই b আকারে প্রকাশ করতে পারবো না সেটা হবে তোমার কি অমূলদ সংখ্যা, অর্থাৎ অমূলদ সংখ্যাকে a বাই b আকারে প্রকাশ করা যায় না, তাই জন্য এটা হবে তোমার কি অমূলদ সংখ্যা। তারপর বলা আছে কোনো সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে উহা কি হবে, দেখো আমরা যদি একটি সামান্তরিক চিন্তা করি, সামান্তরিক হচ্ছে অনেকটা এরকম এরকম হওয়ার কথা, কিন্তু এরকম তো সামান্তরিক, তাহলে যেহেতু সামান্তরিকের একটা কোণ হচ্ছে তোমার কি সমকোণ, তার মানে এটা তোমার কি সমান হবে, তাহলে অবশ্যই এটা কি হবে একটি আয়তক্ষেত্র হবে, কারণ আয়তক্ষেত্রের তোমার কি হয় কোণগুলা সমকোণ হয় এবং পরস্পর কি হবে তোমার সমান হবে। তারপর দেওয়া আছে P = A × B এবং A ও B কে একত্রে 10%
উভয়কে একত্রে 10% বৃদ্ধি করা হলে পি এর শতকরা মান কত? দেখো এখানে বলা আছে পি ইজ ইকুয়াল টু এ ইন্টু বি, এবং উভয়টাকে আমরা 10 করে বৃদ্ধি করছি, তার মানে পূর্বে ছিল অবশ্যই 100, কারণ 100 থাকলে তো শতকরা থাকলে তারপর আমরা 10 বৃদ্ধি করতে পারবো। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারি ক্ষেত্রফল হবে 100 ইন্টু 100, তার মানে 10,000 পাইলাম হচ্ছে প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল। এবং 10% যখন বৃদ্ধি পাইলো তারপরে হবে তোমার কি পি ইজ ইকুয়াল টু, অর্থাৎ এ হচ্ছে তোমার 110 এবং বি হচ্ছে 110, সেক্ষেত্রে আমরা পাইলাম 121, 11 11 21 121, আর দুইটা হচ্ছে তোমার কত? শূন্য। তাহলে দেখো প্রথমে ছিল হচ্ছে তোমার কত? 10,000 ছিল ক্ষেত্রফল, তারপরে বৃদ্ধি পাইছে তোমার কত? 100, এটা হচ্ছে তোমার কত? আমরা বলতে পারি 12,100 বৃদ্ধি পাইছে, তার মানে 12,100 বৃদ্ধি পাইছে। কতর মধ্যে বৃদ্ধি পাইছে? শতকরা 100-র মধ্যে কত বৃদ্ধি পাইছে? এটা ছিল বেসমেন্ট, অর্থাৎ 10,000-এর মধ্যে বৃদ্ধি পাইছে কত? 12,100, সেক্ষেত্রে 100-র মধ্যে বৃদ্ধি কত পাইছে? যেমন 100 তোমার গুণ হবে। এই ক্ষেত্রে যদি আমরা কাটাকাটি করি, দেখো 0 2 0 কাটা, আবার 2 0 2 0 কাটা, তাহলে থাকবে কত? 121। অর্থাৎ বলছে পি এর মান শতকরা কত বৃদ্ধি পাবে? পি এর মান শতকরা বৃদ্ধি পাবে, প্রথমে ছিল কত তোমার? এটা তোমার কত? 121 হলো, অর্থাৎ প্রথমে ছিল হচ্ছে তোমার 100, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার তারপরে বৃদ্ধি পাইছে কত? 121, তার মানে টোটাল বৃদ্ধি পাবে এখানে 21% বৃদ্ধি পাবে। এখানে বলা আছে লন এক্স ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয়ের ক্ষেত্রে কোন শর্তটি প্রযোজ্য নয়? দেখো এখানে যে শর্তগুলো দেওয়া আছে তার মধ্যে এক্স গ্রেটার দেন 0 এবং এক্স নট ইকুয়াল টু 1, অর্থাৎ এখানে দেখো এক্স কখনো 0 হতে পারবে না, কারণ 0 হলে তো তোমার -1 হবে, সেক্ষেত্রে লনের মান কখনো কি হতে পারবে না? নেগেটিভ হতে পারবে না। অর্থাৎ এখানে অবশ্যই কি করতে পারবে না? এক্স এর ভ্যালু 0 হতে পারবে না। এবং হচ্ছে তোমার এক্স নট ইজ ইকুয়াল টু তোমার কি 1, এক্স এর ভ্যালু কখনোই 1 হতে পারবে না, কারণ 1 - 1 ইজ ইকুয়াল টু 0, এবং সামথিং ডিভাইডেড বাই হচ্ছে তোমার 0 যদি হয়, যেহেতু উপরে দেওয়া আছে তোমার কত? লন এক্স, তাহলে তোমার কি হবে? অবশ্যই ইনফিনিটি হবে। তাহলে আমার কি হতে পারবে না? এক্স এর মান 1 হতে পারবে না, এবং এক্স এর মান কি হতে পারবে না? 0 হতে পারবে না। তারপর বলা আছে 6টি কাঠির দৈর্ঘ্য 44.2 সেন্টিমিটার, এদের মধ্যে 5টি কাঠির দৈর্ঘ্য 46 সেন্টিমিটার হলে ষষ্ঠ কাঠির দৈর্ঘ্য কত? তো প্রথম কত দেওয়া আছে? 6টি কাঠির দৈর্ঘ্য দেওয়া আছে তোমার কত? 6টি কাঠি, তার দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 44.2, এবং বলা আছে 5টি কাঠির দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে 6 × 44.2, এটা পাবো আমরা 265 হচ্ছে তোমার কত? 2, এবং বলছে পাঁচটির দৈর্ঘ্য তোমার কত? 46 করে, তার মানে পাঁচটির দৈর্ঘ্য আমি পাবো 46 করে, সেক্ষেত্রে পাবো আমরা কত? 230 পাইতেছি। এটা যদি আমি বিয়োগ করি 256.2 থেকে, তাহলে আমি পাবো 26.2। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো কত? 35.2। এখানে উত্তর হচ্ছে তোমার 35.2। দেখো এখানে বলা আছে 25% লাভে কোনো জিনিস 15 টাকায় বিক্রয় করলে বিক্রেতার কত টাকা লাভ হবে? টোটাল এখানে ভ্যালু দেওয়া আছে তোমার কত? 25%, তোমার সেটা হচ্ছে লাভ, বা হচ্ছে আমরা বলতে পারি প্রফিট অথবা লাভ। এবং বলছে 15 টাকায় বিক্রয় করলে মানে 25% লাভে, অর্থাৎ প্রথম জিনিসটা ছিল 100%, পরে আরও কি করছে? 25% লাভে, অর্থাৎ টোটাল তোমার কত? 125%। 125%-এর ভ্যালু হচ্ছে তোমার কত? 15 টাকা, কারণ এটা বলছে বিক্রয় মূল্য 15 টাকা। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? ক্রয় মূল্য বের করতে হবে, অর্থাৎ 100%-এর ভ্যালু বের করতে হবে। সেই ক্ষেত্রে হবে তোমার কত? নিচে 125, উপরে হচ্ছে তোমার কত? 100। যদি আমরা 25 দিয়ে করি, 4 25-এ 100, 25 দিয়ে যদি করি 5 25-এ 125, তার মানে 5 দিয়ে আবার করলে তোমার কি হবে? 3 5-এ 15, 3 4-এ 12, তার মানে আমরা পাইলাম কত? 100%-এর ভ্যালু পাইলাম আমরা 12, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 12 টাকা। তো প্রথমে বলছে বিক্রয় মূল্য 15 টাকা, বিক্রয় মূল্য যদি তোমার 15 টাকা হয় এবং ক্রয় মূল্য 12 টাকা হয়, তাহলে ব্যবধান কত? 3 টাকা। এই 3 টাকা হচ্ছে তোমার কি হবে? লাভ হবে। অর্থাৎ 25% কোনো লাভে কোনো জিনিস 15 টাকায় বিক্রয় করলে 3 টাকা লাভ হবে। দেখো এখানে বলা আছে x³ - 6x² + 11x - 6 এর উৎপাদক 9 কোনটি? অর্থাৎ এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা দেওয়া আছে তোমার কত? x³ - 6x² + 11x - 6 এর কোনটি উৎপাদক নয়? এটা কি করব? আমরা দুটো লাইন একসাথে করতে হবে। x এর পরিবর্তে যদি আমরা কি বসাই? 3 বসাই, তাহলে হচ্ছে তোমার কি হবে?
ভ্যালুটা 0 আসবে, অর্থাৎ একটি উৎপাদক হবে অবশ্যই x মাইনাস থ্রি। তো প্রথম ক্ষেত্রে আমরা কি করব, x মাইনাস থ্রি করবো, x মাইনাস থ্রি, তাহলে এটা মিলাতে গেলে তোমার কি হবে, এক্স স্কোয়ার আসতে হবে এখানে। তার মানে এক্স কিউব আসতে গেলে এটা হবে তোমার কি এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এটা হবে তোমার কত, থ্রি এক্স স্কোয়ার। দেখো এখানে ছিল তোমার মাইনাস সিক্স এক্স স্কোয়ার, আমি থ্রি এক্স স্কোয়ার লিখছি, তার মানে আমরা কি আরেকটা লিখতে পারবো, কিন্তু আবার কি করতে হবে, এখানে এক্স মাইনাস থ্রি নিতে হবে। সেক্ষেত্রে যেহেতু আমরা এক্স স্কোয়ার নিব, তার মানে এটা এক্স নিব, এবং যেহেতু মাইনাস হবে তার মানে এটা তোমার কি হবে, মাইনাস, এটা যদি করি আমরা তাহলে আমরা নিব কি, মাইনাস কমন নিব, এবং এটা হবে, দেখো এটা তো এটা যদি আমরা এইভাবে করি, যেমন এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার লিখলাম, থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স। সেক্ষেত্রে আমরা এই তিনটে থেকে কমন নিব, এবং এখান থেকে আমরা কি করব, কমন নিতে পারবো। তাহলে এখান থেকে যদি আমি প্রথমে করি, তাহলে সেক্ষেত্রে তোমার এক্স স্কোয়ার কমন নিলে এটা হবে তোমার কি এক্স মাইনাস থ্রি, এবং এখান থেকে আমি মাইনাস কমন নিব, সেটা হবে তোমার থ্রি এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস হচ্ছে সিক্স। এখানে আমার যেটা থেকে যাবে সেটা হবে, দেখো এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস থ্রি, এখানে থেকে যাবে। তার মানে এটাকে আমরা কি করবো, মিল টার্মের মাধ্যমে ভাঙবো, এটা কিন্তু মাইনাস থেকে গেল, মাইনাস থেকে গেলে সেটা যদি ভাঙি তাহলে থ্রি এক্স স্কোয়ার, তিন ছয় হচ্ছে তোমার কত, আঠারো, আঠারো যদি আমি করি তাহলে নাই এগারো এক্স স্কোয়ার তোমার, নয় আর দুই তোমার এগারো, অর্থাৎ নাইন এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স। এবং আরটা যদি উৎপাদক এখানে বের করি, এক্স স্কোয়ার এক্স মাইনাস থ্রি, এখানে হবে মাইনাস, এটা সেকেন্ড ব্রেকেট যদি আমি দেই, তাহলে দেখো এখান থেকে এই প্রথম এই দুটোর থেকে তোমার কি যাবে, থ্রি এক্স কমন যাবে, থ্রি এক্স যদি আমি কমন নেই সেক্ষেত্রে থাকবে কত, এক্স মাইনাস থ্রি, এবং এইখান থেকে যদি আমি টু কমন নেই সেক্ষেত্রেও থাকবে তোমার কত, এক্স মাইনাস থ্রি। অর্থাৎ এখানে হচ্ছে তোমার দেখো এক্স স্কোয়ার এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস থ্রি, এবং আরটা হবে তোমার কি, থ্রি এক্স মাইনাস টু, অর্থাৎ থ্রি এক্স মাইনাস টু। এটা যেহেতু গুণাকার আছে তার মানে আমি দুটো আলাদা করে দিলাম। এখন এই দুটো থেকে আবার আমি এক্স মাইনাস থ্রি কমন নিতে পারি, দেখো এখানেও এক্স মাইনাস থ্রি আছে, এখানেও এক্স মাইনাস থ্রি আছে, তার মানে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার, তারপরে বলতে পারি আমরা যেহেতু এখানে থ্রি এক্স আছে তার মানে কি হবে, এটা মাইনাস চিহ্ন আছে, মাইনাস থ্রি এক্স, এটা মাইনাস টু আছে, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস টু। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু হবে তোমার এক্স স্কোয়ার, এই যে তোমার দুই, তার মানে দুইকে ভাঙবো, অর্থাৎ টু এক্স, টু এক্স মাইনাস এক্স, তাহলে কি হবে, প্লাস টু হলো। এখানে যদি আমি করি এক্স মাইনাস থ্রি ইন্টু, এই দুটো থেকে যদি আমি এক্স কমন নেই তাহলে এক্স কমন নিলে হবে তোমার কি এক্স মাইনাস টু, তারপর থেকে আমি মাইনাস ওয়ান কমন নিতে পারি, এক্স মাইনাস টু, অর্থাৎ এক্ষেত্রে আমি পাইলাম এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস, সরি এক্স মাইনাস থ্রি তো প্রথমে, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান। অর্থাৎ তিনটা যদি আমি পাই উৎপাদক, একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস ওয়ান, তাহলে একমাত্র এক্স মাইনাস ফোর এখানে উল্লেখিতের মধ্যে এক্স মাইনাস ফোর তোমার কি হবে, এই রাশিটির কোনো উৎপাদক না। তারপর নাম্বার বলা আছে, দেখো এখানে বলা আছে এ লেস দেন অর ইকুয়াল টু বি এবং বি লেস দেন অর ইজ ইকুয়াল টু এ, কোনটি সত্য। দেখো এখানে যেহেতু কন্ডিশনাল দুইটাই কিন্তু দেওয়া আছে, দুইটা দেওয়া আছে, একটা বলছে এ লেস দেন অর ইজ ইকুয়াল টু বি, আবার বলছে বি লেস দেন অর ইজ ইকুয়াল টু এ। অর্থাৎ একটা হইতে পারে তোমার, দেখো সবচেয়ে কমন সত্য, দেখো এই যে দেখো বি আবার কি বলছে, এর চেয়ে ছোট বলছে, আবার কিন্তু উভয় ক্ষেত্রে সমান বলছে, অর্থাৎ আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু বি, এটি হচ্ছে তোমার সত্য। এখানে বলা হচ্ছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরের কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। তাহলে এটা যদি আমরা একটা বৃত্ত কল্পনা করি, বৃত্তের হচ্ছে তোমার কি বলছে, ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোমার কত, 2 সেন্টিমিটার, ঠিক আছে, এবং বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, ধরলাম এটা বৃত্তের কেন্দ্র, এতে তোমার কত 5 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুর, তার মানে এখানে একটা তোমার কি হবে, স্পর্শক হবে, এটা একটা এই স্পর্শক, স্পর্শকের দৈর্ঘ্য কত সেন্টিমিটার, এটা হলো তোমার কি স্পর্শক, এবং এটা দৈর্ঘ্য দেওয়া আছে তোমার কত, এই কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে। অর্থাৎ এটা যদি আমি কল্পনা করি তাহলে দেখো এটা কিন্তু একটা সমকোণ হয়েছে, তাহলে সমকোণের তোমার 90 ডিগ্রি হলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমিটা ধরে নিলাম বা স্পর্শক যেটা সেটা স্কোয়ার করতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার।
সেক্ষেত্রে যদি আমরা বলি, দেখো সেক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো এখানে তোমার 25, অর্থাৎ এখানে যদি আমি বলি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে তোমার কত 2 স্কোয়ারে 4 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 25, অর্থাৎ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 - 4, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 21। এখন এটাকে কি করতে হবে, তোমার বর্গমূল করতে হবে। 21-এর যদি আমি বর্গমূল করি সেক্ষেত্রে দেখো বর্গমূল করলে 4×4 = 16, এখানে থাকবে কত 16 আর 4 20, তার মানে থাকবে কত 5। এটা যদি আমি 4 × 2 হচ্ছে তোমার কত 8, এবং এইখানে যাবে তোমার কত 85, ঠিক আছে। আর দশমিক আনলে দুইটা শূন্য, আবার যাবে হচ্ছে তোমার কত 5×5 = 25, 5 হাতের হচ্ছে তোমার কত 2, তাহলে 5×8 = 40, 40 41 42, অর্থাৎ তোমার কত 425। সেই ক্ষেত্রে আমি পাইতেছি 5, এখানে তোমার 3, 3 থেকে 10 পর্যন্ত গুণা তোমার 7, অর্থাৎ এখানে পাইছি 75, ডাবল শূন্য 45 দিয়ে গুণা হচ্ছে তোমার কত 90, এবং এটা যাবে হচ্ছে তোমার 8 বার। সেই ক্ষেত্রে যদি আমি করি 458 ইন্টু হচ্ছে তোমার কত, এটা হবে তোমার 8 থেকে তোমার 3664, অর্থাৎ এটা হবে তোমার 3664, অর্থাৎ এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাবো 4.58। উত্তর হচ্ছে দেখো 4.58, এটি হচ্ছে তোমার উত্তর 4.58। নাম্বার 10 বলা আছে 7টি সরল রেখার দৈর্ঘ্য যথাক্রমে 1 2 3 4 5 6 7, কয়টি ক্ষেত্রে এদেরকে 4টি বাহু দিয়ে চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব নয়। এখানে এই কন্ডিশনালটা কি হবে সেটা বের করতে বলা হয়েছে। কয়টি ক্ষেত্রে সম্ভব নয়, যেমন এখানে যদি বলি দেখো 2 আর 1 হচ্ছে তোমার কত 3, এইটার ক্ষেত্রে সম্ভব নয়। 3 আর 4 তোমার কত 7, এটার ক্ষেত্রে সম্ভব নয়। এবং 2 এবং হচ্ছে তোমার কত 3, 2 আর 3 হচ্ছে তোমার 5, অর্থাৎ 3টি ক্ষেত্রে চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব নয়, কারণ যেহেতু বাহুগুলা মিলে যাচ্ছে, দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর সাথে যদি মিলে যায় তাহলে অবশ্যই তোমার কি চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব হবে না। নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ নয়। এখানে দেখো বৃত্তস্থ চতুর্ভুজের কথা বলা হয়েছে, ট্রাপিজিয়ামের কখনো বৃত্তস্থ চতুর্ভুজ হয় না, কারণ একটা বৃত্তের ভিতর যদি আমি চতুর্ভুজ অঙ্কন করতে চাই সেটা রম্বস হইতে পারে, বর্গ হইতে পারে, আয়তক্ষেত্র হইতে পারে, কিন্তু ট্রাপিজিয়াম হইতে পারবে না। আর ট্রাপিজিয়ামের শর্ত হচ্ছে দুইটা বাহু সমান্তরাল হইতে হবে এবং একটা বাহু আরেকটা বাহুর অসমান হইতে হবে, সেহেতু ট্রাপিজিয়াম বৃত্তের মধ্যে বা অন্তর্লিখিত বা বৃত্তস্থ চতুর্ভুজ ট্রাপিজিয়াম যেটি সেটি অঙ্কন করা সম্ভব নয়। দেখো এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটা হচ্ছে তোমার কত সাইন 9x/2 প্লাস হচ্ছে তোমার থিটা, এই ভ্যালুটা ইজ ইকুয়াল টু কত সেটা বের করতে বলা হয়েছে। তো আমরা জানি সাইন π/2 যদি আমরা করি, দেখো এটা করলাম আমরা সাইন π/2, সরি এটা তো 9π, 9π দেওয়া আছে, π/2 লিখতে পারি, সরি π/2 লিখতে পারি, প্লাস হচ্ছে 4π লিখতে পারি, কারণ π/2 প্লাস 4π ইজ ইকুয়াল টু 9π/2 হয়, প্লাস হচ্ছে তোমার কি থিটা। এক্ষেত্রে আমরা বলতে পারি সাইন, এটাকে আমরা একটু সাদা নিলাম, π/2 প্লাস থিটা, এই 4πকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2π। তাহলে দেখো 2 ইন্টু 2π ইজ ইকুয়াল টু দেখো সাইন π/2, কারণ 2 ইন্টু 2π এর ভ্যালু হচ্ছে তোমার কত 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ 2π আর 2π। সেক্ষেত্রে আমরা পাইতেছি সাইন π/2 প্লাস থিটা। এটা যদি আমরা ক্যালকুলেশন করি সাইন π/2 হবে তোমার কি হয় রিভার্স হয়ে যাবে, সাইন π/2 প্লাস থিটা, অর্থাৎ এটা তোমার 90 ডিগ্রি, কারণ পায়ের ভ্যালু 180 ডিগ্রি না, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কি রিভার্স হয়ে যাবে তোমার cos থিটা, অর্থাৎ এটা হবে তোমার cos থিটা। তাহলে সাইন 9π/2 প্লাস থিটা ইজ ইকুয়াল টু আমরা পাবো cos থিটা, উত্তর হচ্ছে cos থিটা। দেখো এখানে বলা আছে কোনো ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্তটির কেন্দ্রকে কি বলা হয়। কোনো ত্রিভুজের শীর্ষ বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তর কেন্দ্রটিকে বলা হয় পরিকেন্দ্র, অর্থাৎ একটি যদি আমি ত্রিভুজ কল্পনা করি, এটা হচ্ছে একটা ত্রিভুজ, শীর্ষবিন্দু হচ্ছে তোমার এই যে এই তিনটা হচ্ছে তোমার শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু থেকে অঙ্কিত বৃত্তটি কেন্দ্রকে কি বলা হয়। এই শীর্ষবিন্দু থেকে তোমার যদি কি হয় অঙ্কিত বৃত্ত হয় তাহলে তোমার কি বলা হবে পরিকেন্দ্র বলা হবে, তাহলে উত্তর হচ্ছে তোমার কি পরিকেন্দ্র। tan থিটা ইজ ইকুয়াল টু a/b হলে নিচের কোনটি সত্য। আচ্ছা আমরা এখানে ভ্যালুটা লিখে নেই, tan থিটা ইজ ইকুয়াল টু a/b, এবং এখানে বের করতে বলা হয়েছে কোনটা হবে, এখানে দেওয়া আছে। আচ্ছা আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি,
টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এবং অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ অতিভুজ যদি আমি বের করি, এখানে অতিভুজ, কারণ টেন থিটা এটাও তোমার কি লম্ব, এটা হচ্ছে তোমার কি ভূমি, টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই যেহেতু ভূমি, তাহলে অতিভুজ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কি অতিভুজের যদি আমি কি করি লিখে, তাহলে তোমার কি করতে হবে, বর্গমূল চিহ্ন দিতে হবে, লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে তোমার কি ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। সেক্ষেত্রে দেখো এখানে যেহেতু আমি এ ধরে নিয়েছি, তার মানে এ স্কোয়ার প্লাস হচ্ছে তোমার কি হবে বি স্কোয়ার হচ্ছে। এখন আমার চাইছে কি কোসেক, এখানে কোনটা বের করতে হবে, দেখা যদি আমি কোসেক থিটা বের করি, আগে একটা ধরে নিতে হবে না, সেক্ষেত্রে আমি কোসেক থিটা আমরা জানি কোসেক থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। সেক্ষেত্রে এটা হবে তোমার কি, এটা তোমার অতিভুজ হইলো, আর লম্বটা হচ্ছে তোমার এই যে ধরে নিয়েছিলাম এ হচ্ছে লম্ব, কারণ টেন থিটা ইজ ইকুয়াল টু এ বাই বি লম্ব বাই ভূমি, সেক্ষেত্রে এ হবে তোমার লম্ব। অর্থাৎ কোসেক থিটা যেহেতু তোমার অতিভুজ বাই লম্ব, সেটা হবে তোমার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ। অর্থাৎ কোসেক থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা, এটা একটু ভুল দেওয়া আছে এখানে, একটা রুট ওভার চিহ্ন হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ডিভাইডেড বাই এ। তারপর নাম্বার 15তে বলা আছে এক্স স্কোয়ার প্লাস বি এর মান এক্স ইজ ইকুয়াল টু 1 হলে এবং এক্স ইজ ইকুয়াল টু 3 হলে 25 হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 হলে এর ভ্যালু কত হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে তোমার কি ভ্যালুটাকে দেওয়া আছে কত, এ এক্স স্কোয়ার প্লাস বি এর মান যদি 1 হয়, এর মান যদি 1 হয় তাহলে কি হবে তোমার 1 হলে, এবং এক্স এর ভ্যালু হচ্ছে তোমার কি, যেহেতু এটা তোমার 1 হইলে তোমার কি হবে, তোমার বলছে 1 হলে এক্স এর ভ্যালু যদি 1 হয়, তার মানে 1 স্কোয়ার টু 1, অর্থাৎ এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1, একটা সমীকরণ পেলাম। এবং বলছে এক্স এর ভ্যালু যদি তোমার 3 হয়, সেক্ষেত্রে হবে তোমার, দেখো 3 হলে এটার পরিবর্তে আমরা 3 বসাবো, 3 স্কোয়ারের কত হবে 9, অর্থাৎ 9a প্লাস বি ইজ ইকুয়াল টু, সেক্ষেত্রে ভ্যালু হবে তোমার কত 25। এটা হবে একটা সমীকরণ দিলাম, এটা একটা সমীকরণ দিলাম। বলছে এক্স ইজ ইকুয়াল টু 2 হলে এর ভ্যালু কত হবে। তো এখন যদি আমরা কি করি, এটা বিয়োগ করি পরস্পর, 1 এবং 2 নং সমীকরণ যদি বিয়োগ করি, দেখো এখানে মাইনাস মাইনাস বি বি কাটা, তার মানে এখানে যদি মাইনাস চিহ্ন হয় তাহলে তোমার কি হবে মাইনাস 8a ইজ ইকুয়াল টু মাইনাস 24, অর্থাৎ 1 মাইনাস 25 ছিল না, সেক্ষেত্রে মাইনাস মাইনাস কাটতে পারি, a ইজ ইকুয়াল টু 3 8 24, অর্থাৎ এর ভ্যালু পেলাম 3। তাহলে এখান থেকে আমাকে অবশ্যই বি এর ভ্যালু বের করতে হবে, আমার যা দেওয়া আছে তোমার কি a প্লাস বি ইজ ইকুয়াল টু 1, এবং আমি এর ভ্যালু পাইছি 3 প্লাস বি ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ বি ইজ ইকুয়াল টু 1 মাইনাস 3, সেক্ষেত্রে আমি পেলাম -2, অর্থাৎ বি এর ভ্যালু পাইছে তোমার কত -2, এবং এ এর ভ্যালু পাইছে হচ্ছে তোমার 3। এখন বলছে যদি x ইজ ইকুয়াল টু 2 হয়, x ইজ ইকুয়াল টু 2 হলে মানে a এক্স স্কোয়ার প্লাস হচ্ছে b, এই এর পরিবর্তে আমরা পেলাম কত 3, তার মানে এর পরিবর্তে 3, এবং x এর পরিবর্তে যদি 2 হয় তার মানে 2 স্কোয়ার, তাহলে হবে তোমার কি, এখানে দিলাম 2 স্কোয়ার প্লাস বি, বি এর পরিবর্তে তোমার কি হবে -2, অর্থাৎ 2 স্কোয়ারের কত হবে 4, 3 ইন্টু 4 তোমার কত 12, বাইরেও -2 ইজ ইকুয়াল টু হবে তোমার কত 10। তাহলে অ্যান্সার এক্স এর ভ্যালু যদি 2 হয়, তাহলে সেই ক্ষেত্রে মান হবে অবশ্যই 10। দেখো এখানে বলা আছে লগ 10 টু দি পাওয়ার 0.0001, এটার ভ্যালুটা দেওয়া আছে তোমার এখানে এল লগ 10 টু দি পাওয়ার 0.001। আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে 0.001টাকে আমরা কি লিখতে পারি, 1/10 ইনভার্স 3 লিখতে পারি, তাই তো, সরি 1/10 কিউব লিখতে পারি, 1/10 কিউব মানে 10 কিউব বলতে 1 বাই, এটাকে আমরা লিখতে পারি 10 ইনভার্স 3। তাহলে এইটাকে আমরা অলরেডি লিখতে পারবো কি, লগ বেজ হচ্ছে তোমার কি 10, তার পাওয়ার হবে তোমার 10 ইনভার্স -3, অর্থাৎ এখানে দেখো বেজ বেজ তোমার কি মিলে গেছে, সেম যদি পাওয়ার হয় তাহলে -3। আমরা জানি লগ 8 টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু তোমার কি 1, অর্থাৎ এই তোমার লগ 8 টু দি পাওয়ার, অর্থাৎ এখানে লগ 10 টু দি পাওয়ার 10 ইজ ইকুয়াল টু 1, এবং আমরা জানি লগ 8 টু দি পাওয়ার এ 8 টু দি পাওয়ার বি, অর্থাৎ বি লগ 8 টু দি পাওয়ার এ। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু এটা 1 জানি, তাহলে আমরা কি বলতে পারি -3 ইন্টু 1 ইজ ইকুয়াল টু -3 হবে, তাহলে এটাই হচ্ছে তোমার উত্তর হবে -3। আচ্ছা, তারপর বলা আছে এ স্কোয়ার -3a, এ স্কোয়ার -9a এবং এস কিউব -4a স্কোয়ার প্লাস 3 এর গসাগু কত। দেখো প্রথম যে রাশিটা দেওয়া আছে সেটা দেওয়া আছে তোমার কত, এ স্কোয়ার -3a, এখান থেকে আমরা এই কমন নিতে পারি, এ যদি কমন নেই
দেখো এখানে যে ভ্যালুটা পাইলাম আমরা স্কোয়ার মাইনাস থ্রি, এখান থেকে দিয়ে কমন নেই, তাহলে হবে তোমার কত এ মাইনাস থ্রি, একটা ভ্যালু গেল। আবার এখানে বলছে আর একটা ভ্যালু তোমার এ কিউব মাইনাস নাইন এ। দেখো এ কিউব মাইনাস নাইন এ, এটা থেকে যদি আমি এ কমন নিই তাহলে এ কমন নিতে পারলাম। এখানে যাচ্ছে তোমার দেখো এ স্কোয়ার মাইনাস হচ্ছে নাইন, এটা আমরা বলতে পারি এ ইন্টু এ প্লাস থ্রি, অর্থাৎ এইটাকে আমরা যদি ভাঙাই তাহলে এ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার, তার মানে এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তোমার সূত্র ফেলতে পারি। আচ্ছা, এখান থেকে পাইলাম একটা, আরেকটা দেওয়া আছে তোমার ভ্যালু কত এ কিউব মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস থ্রি এ। যেহেতু সবগুলোর সাথে দেওয়া আছে তার মানে আমি কি করতে পারি এ কমন নিতে পারি। এখান থেকে যদি আমি এ কমন নিই তাহলে কি হবে তোমার স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস হচ্ছে তোমার থ্রি, এক্ষেত্রে আমরা এ কমন নিলে এটা যদি আমি মিডল টার্ম করি এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস এ প্লাস থ্রি, তাহলে দেখো এখান থেকে আমরা পাইতেছি এ কমন নিতেছি, এখানে তোমার এ কমন নিলে এটা যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই তাহলে হবে তোমার কত এ মাইনাস থ্রি, আবার এখান থেকে তোমার মাইনাস ওয়ান কমন নিতে পারি এ মাইনাস থ্রি হবে, অর্থাৎ এখানে পাইতেছি আমরা এ ইন্টু এ মাইনাস থ্রি ইন্টু হচ্ছে তোমার কত এ মাইনাস ওয়ান। অর্থাৎ গসাগু দেখো প্রত্যেক ক্ষেত্রে এ ইন্টু এ মাইনাস থ্রি কমন আছে, এ ইন্টু এ মাইনাস থ্রি দেখো প্রত্যেক ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি এ ইন্টু এ মাইনাস থ্রি কমন আছে, এখানেও এ ইন্টু এ মাইনাস থ্রি, এ ইন্টু এ মাইনাস থ্রি, তার মানে এটা গসাগু হচ্ছে এ ইন্টু এ মাইনাস থ্রি। দেখো বলা আছে একটি বড় ক্ষেত্রের পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য কত গুণ। আচ্ছা, আমরা যদি বড় ক্ষেত্রে বাহুকে এ ধরে নেই, অর্থাৎ যদি আমরা বলি বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে পরিসীমা হবে তোমার ফোর এ এবং কর্ণ হচ্ছে তোমার রুট টু এ, অর্থাৎ রুট টু এ। তাহলে এ কাটা বলতে পারি, ফোরকে আমরা লিখতে পারি টু ইন্টু টু এবং এই টুকে আমরা লিখতে পারি রুট টু ইন্টু রুট টু, সেক্ষেত্রে আমরা এই রুট টু দিয়ে কি করে কাটতে পারি, তার মানে থাকতেছে টু রুট টু। তাহলে কত গুণ হবে, গুণ হবে তোমার টু রুট টু গুণ হবে, অর্থাৎ পরিসীমা হবে কর্ণের টু রুট টু গুণ। এখন নাম্বার 19-এ বলা আছে চতুর্ভুজের চার কোণের অনুপাত 1:2:2:3, তাহলে বৃহত্তম কোণের পরিমাণ কত। আচ্ছা, যেহেতু আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে তোমার কত 360 ডিগ্রি, এবং এইখানে বলা আছে দেখো 360 ডিগ্রি যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি, এবং এইখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে 3, 2, 5, 5, 2, 7, 7 আর 1 হচ্ছে তোমার কত 3, 2, 5, 5, 2, 7, 7 আর 1 হচ্ছে তোমার কত 8, অর্থাৎ এইটা হবে তোমার অনুপাতের যোগফল হচ্ছে 8, এবং বৃহত্তম ভ্যালু দেওয়া আছে তোমার 3, অর্থাৎ এটা যদি আমি করি 4, 8, 32, 5, 8, 40, তার মানে 4 দিয়ে তোমার কত যাবে 8 বার যাবে, 4, 8 হচ্ছে তোমার 4, দেখো সেক্ষেত্রে যাচ্ছে তোমার কত 4 বার যাবে, এবং থাকতেছে কত 32, তার মানে 4, 40, 5, 8, 40, অর্থাৎ থাকতেছে কত 45, 3, 45 হচ্ছে তোমার কত 3, 5, 15, 5 হাতের 1, 3, 4, 12 আর 1 তোমার 13, 135, তাহলে বৃহত্তম কোণের পরিমাণ হবে 135 ডিগ্রি। তারপর বলা আছে যদি 12 সদস্য বিশিষ্ট কোনো কমিটির সদস্যের মধ্যে 9 জন মহিলা হয় তবে সদস্যের শতকরা কত ভাগ পুরুষ হবে। দেখো টোটাল সদস্য হচ্ছে তোমার কত 12 জন, বলছে 9 জন মহিলা, তার মানে পুরুষ থাকবে কত 3 জন, তার মানে 12/3 ইন্টু হচ্ছে তোমার কত শতকরা বলছে, তেমন উপর হবে তোমার 100, 3, 4, 12, 4 দিয়ে কাটলে তোমার কত 25, অর্থাৎ শতকরা 25% বা 25 ভাগ হবে তোমার পুরুষ। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 15, 20 এবং 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে যেহেতু বলছে তোমার দেখো এখানে 12, 15, 20 এবং হচ্ছে তোমার কত 25, প্রথমে এগুলো কি করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে তাহলে অবশ্যই লসাগু বের করতে হবে, 6 × 2 = 12, 15-তে যাচ্ছে না, 10 × 2 = 20, 25-এও যাচ্ছে না, আবার যদি 2 দিয়ে করি সেক্ষেত্রে তোমার 3, 15-তে যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে, 25-এ যাচ্ছে না, 25 ঠিকই থাকবে। আবার যদি আমরা 3 দিয়ে করি, 3 দিয়ে যদি করি তাহলে হবে তোমার কত একবার যাবে এখানে, 3, 5, 15, 5 যাচ্ছে না, 25-এও যাচ্ছে না, সেক্ষেত্রে আবার যদি 5 দিয়ে করি তাহলে হবে তোমার 1, 1, 1 এবং 5, তাহলে এটা আমরা করলাম 5 দিয়ে, তাহলে 5, 5, 25, 3, 25, আচ্ছা এবার যদি করি তোমার 2 × 2 × 3 × 5 × 5, অর্থাৎ 3, 5, 15, 15 × 2 = 30, 30 × তোমার 60, 60 ইন্টু হচ্ছে তোমার কত 5, 5, 6, 30, অর্থাৎ 300। যেহেতু বলছে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে, তার মানে কি করতে হবে আমার আরও 11 যোগ করে দিতে হবে, তাহলে উত্তর হবে 311, উত্তর হচ্ছে 311। দেখো এখানে দেওয়া আছে x + 1/x = -5 বলা হয়েছে, এটা ভ্যালু বের করতে, তাহলে আমরা কি করব, এটা যদি প্রথমে লসাগু করি তাহলে এ পাশে কি হবে তোমার দেখো
সেক্ষেত্রে আমরা পাইতেছি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে তোমার কত 1 ডিভাইড বাই তোমার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত এখানে -5 ঠিকই থাকলো। তাহলে এটা যদি আমি করি দেখো এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত -5x পাইলাম। দেখো এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 এটার ভ্যালু আমরা লিখতে পারি এইভাবে। আমার সমীকরণে দেওয়া আছে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। সেক্ষেত্রে এই এক্স স্কোয়ার প্লাস 1 এটাকে যদি আমরা একটু সাজায় লিখি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1 এর ভ্যালু আমরা কত পেয়েছি 5x, অর্থাৎ এক্স ডিভাইড বাই হচ্ছে তোমার সরি -5x পেয়েছি, -5x প্লাস হচ্ছে এক্স, অর্থাৎ এক্স ডিভাইড বাই -4x, এক্স এক্স কাটা, তাহলে তোমার থাকবে কত -1/4। তাহলে উত্তর হচ্ছে -1/4। নাম্বার 23-এ বলা আছে 80 এর 75% এবং 25% কত। ভ্যালু দেওয়া আছে তোমার 80, বলছে তোমার কত 75, অর্থাৎ 75 বাই আমি লিখতে পারি 100, আবার বলছে তোমার কত 25%, 25 যদি আমি করি 25 বাই হচ্ছে তোমার কত 100। সেই ক্ষেত্রে আমরা যদি করি 4 25-এ 100, 75 3 25 দিয়ে যদি করি 3 25 হচ্ছে তোমার কত, আর তোমার 4 25-এ 100। ঠিক আছে, 4 দিয়ে যদি করি তাহলে দেখো 4 দুগুণ 8 20, আবার 4 দিয়ে যদি করি তাহলে তোমার কত 4 5 20, তাহলে 3 5 হচ্ছে তোমার কত 15। তাহলে এর ভ্যালু হচ্ছে তোমার 80 এর 75% 25% এর ভ্যালু হচ্ছে তোমার 15। তারপর নাম্বার 24-এ বলা আছে কোনো ভগ্নাংশের লব লবের সাথে 1 যোগ করলে হাফ হয় এবং হরের সাথে 1 যোগ করলে 1/3 হয়, ভগ্নাংশটি কত। ধরে নিলাম ভগ্নাংশটি তোমার কত এক্স বাই ওয়াই। বলছে লবের সাথে 1 যোগ করলে, অর্থাৎ লবের সাথে 1 যোগ করলে হাফ হয় এবং হরের সাথে যদি 1 যোগ করি তাহলে, অর্থাৎ এটা যদি তোমার ভগ্নাংশ হয় তাহলে এক্স এর লবের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কি হবে তোমার ভ্যালু হাফ হবে। সেক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেশন করে নিলে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু ওয়াই, এটা একটা ভ্যালু পাইলাম। আর একটা ভ্যালু বলছে তোমার হরের সাথে যদি কি বলছে হরের সাথে 1 যোগ করলে, অর্থাৎ হর দেওয়া আছে তোমার ওয়াই, অর্থাৎ এক্স বাই ওয়াই প্লাস 1 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত হবে তোমার 1/3 হবে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি 3x ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 1। এখন দেখো উভয় ক্ষেত্রে দেখো এখানে যদি আমি, আচ্ছা এখান থেকে আমি যদি এক্স এর ভ্যালুটা বের করি তাহলে তোমার কি হবে, এটা এইভাবে করলে সবচেয়ে সুবিধা হবে। এটা যদি একটু সাজায় নেই তাহলে বলতে পারি আমরা অপনয়ন পদ্ধতি করব 3x মাইনাস ওয়াই ইজ ইকাল টু 1, এটা একটা সমীকরণ, এবং আরেকটা সমীকরণ এখানে পাইছিলাম না, এটা একটু সাজানো 2x মাইনাস ওয়াই ইজ ইকাল টু 1। অর্থাৎ একটা পাইলাম হচ্ছে তোমার কত 2x মাইনাস ওয়াই ইজ ইকাল টু 1, আরেকটা পাইছি তোমার কত, আরেকটা পাইছি 3x মাইনাস ওয়াই ইজ ইকাল টু 1। অর্থাৎ দুটোর ভ্যালু আমরা দুই পাশে কি পাইছি, সো একটা -2 পাইছি। তো এটা তোমার 2 দ্বারা গুণ করলে তোমার তো এখানে 2 হওয়ার কথা, এটা হবে তোমার 2, অর্থাৎ তোমার কি হবে -2। অর্থাৎ 2x মাইনাস ওয়াই এর ভ্যালুটা হচ্ছে, দেখো এখানে 2x মাইনাস ওয়াই এর ভ্যালুটা হবে তোমার কত -2। তাহলে আমরা কি করব, এটা যোগ করে দেব, যোগ যদি করি সরি বিয়োগ করে দেবো, মাইনাসে কি হবে পরিবর্তন হবে, এটা কাটা, তার মানে তোমার কত 1 প্লাস হচ্ছে তোমার কি হবে, দেখো এখানে পাইতেছি x এর ভ্যালু কত 3x মাইনাস 2x, x এর ভ্যালু তোমার কত x, x ইজ ইকুয়াল টু পাইতেছি আমরা কত 3। এখন বলছে দেখো x এর ভ্যালু যদি 3 পাই, আবার এখানে আরেকটা যে সমীকরণ সাজাইছিলাম এখান থেকে দেখো x এর ভ্যালু আমরা পাইছি কত 3 দুগুণে তোমার কত, তাহলে হবে 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার মতো -2। এটা পরিবর্তে যদি তোমার 3 3 দুগুণে তোমার কত 6, অর্থাৎ মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -2, এটা তোমার কত 6, এটা তোমার কত -6 হবে। অর্থাৎ y ইজ ইকুয়াল টু হবে তোমার কত, y এর ভ্যালু পাইতেছি আমরা মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -8, অর্থাৎ y এর ভ্যালু হচ্ছে তোমার কত 8। তাহলে y এর ভ্যালু পাইলাম আমরা 8 এবং x এর ভ্যালু পাইলাম আমরা 3। তাহলে দেখা যাচ্ছে উপরে হচ্ছে তোমার কত 3, উপরে হচ্ছে তোমার 3 এবং নিচে হচ্ছে তোমার কত 8। তার মানে আমার যদি ভগ্নাংশ চিন্তা করি তাহলে ভগ্নাংশটি হবে তোমার 8/3 এখানে বলা আছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। বৃত্তের ব্যাস সেটা যদি আমি 3 গুণ বৃদ্ধি করি তাহলে ক্ষেত্রফল অবশ্যই 9 গুণ বৃদ্ধি পাবে। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র, এবং পুন্ড্রের যে রাজধানী সেটা ছিল তোমার পুন্ড্রনগর। মূলত রংপুর, বগুড়া, রাজশাহী এবং দিনাজপুর এই অঞ্চল নিয়ে ছিল তোমার কি পুন্ড্রনগর। সংক্ষেপে মনে রাখার একটা টেকনিক হচ্ছে রং রা দ্বীপ,
অর্থাৎ রংপুর, রাজশাহী, দিনাজপুর এবং বগুড়া এই অঞ্চলকে বলা হতো পুঞ্জ। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? বাঙালি জাতির প্রধান অংশ মূলত অস্ট্রিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা দাবি ঘোষণা করেন 1966 সালের ফেব্রুয়ারি মাসে। 1966 সালের ফেব্রুয়ারি মাসে, এটা মূলত ছিল তোমার 5 ফেব্রুয়ারি 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি ঘোষণা করেন। সংগ্রাম ও প্রত্যাশা কি? সংগ্রাম এবং প্রত্যাশা হচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ। এটি হচ্ছে তোমার কি? সংগ্রাম এবং প্রত্যাশা। চীনের তৈরি এই যুদ্ধজাহাজ দুটি সংগ্রহ করা হয় 27 এপ্রিল 2019 সালে। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কি তোমার বনানীতে অবস্থিত। এইডস রোগের জন্য নিচের কোনটি দায়ী? এইডস রোগের জন্য এইচআইভি দায়ী। কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়? বিশ্ব নারী সম্মেলন এটি প্রথম অনুষ্ঠিত হয়, সো এটা হবে তোমার মেক্সিকোতে। বিশ্ব নারী সম্মেলন এটি অনুষ্ঠিত হয় মেক্সিকোতে। 1975 সালের 19 জুন থেকে 2 জুলাই বিশ্বের প্রথম নারী সম্মেলন অনুষ্ঠিত হয়, সেটা অবশ্যই তোমার কি হবে? মেক্সিকোতে অনুষ্ঠিত হয়েছিল। কত সালে সেটা? 1975 সালে 19 জুন থেকে 2 জুলাই এর মধ্যে তোমার কি হবে? এই বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? মুজিবনগরের সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং ইম্পর্টেন্ট জিনিস, এই মুজিবনগর রাষ্ট্রপতি গঠিত হয় তোমার 10 এপ্রিল 1971 সালে বৈদ্যনাথতলায়, যেখানে 17 এপ্রিল 1971 সালে, দুটোই কিন্তু তোমার 1971 সাল, 17 এপ্রিল কী করে শপথ বাক্য পাঠ করে, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি উপাধি দেওয়া হয় এবং শপথ বাক্য পাঠ করেছিলেন অধ্যাপক এম ইউসুফ আলী। ইউনেস্কোর কততম সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়? ইউনেস্কোর যে সম্মেলন ছিল সেই সম্মেলন ছিল তোমার 30তম সম্মেলন। দেখো এখানে সঠিক উল্লেখ নাই, বলছে কততম সম্মেলনে। ইউনেস্কোর ছিল তোমার 30তম সম্মেলন। ডেটটা ছিল তোমার এটা ডেটটা হবে তোমার 17 নভেম্বর 1999 সালে। 30তম ইউনেস্কোর 30তম সম্মেলনে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পুরস্কারে ভূষিত হয়েছেন? দুর্যোগ ব্যবস্থাপনার সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেখো এখানে ভুল দেওয়া আছে, এটা হবে তোমার আইএফআরসি। আইএফআরসি এই তোমার কি করা হয়? পুরস্কারে ভূষিত করা হয়, অর্থাৎ ফেডারেশন অফ রেড কি বলছে? ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট উপাধিতে ভূষিত করা হয় দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ বিশ্বের কতম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ 57তম দেশ হিসেবে স্যাটেলাইট যুগে পদার্পণ করে, অর্থাৎ 57তম দেশ হিসেবে বাংলাদেশ কি করে? স্যাটেলাইট উত্থাপন করে। এবং এই স্যাটেলাইট উত্থাপন করা হয় বাংলাদেশ সময় 12 মে 2018 খ্রিস্টাব্দে এবং 2018 সালে, এবং স্থানীয় সময় ছিল 11 মে 2018 সালে। বর্তমানে এটি পরিচালনা করছে BCSCL, অর্থাৎ বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। 2019 সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে? যদি এটা এখন আর প্রয়োজন নাই, তারপর 2019 সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। বিশ্ব মানবাধিকার দিবস কবে? বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখ হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। আর একটা ইম্পর্টেন্ট ডেট এখানে দেখো, 8 মার্চ কিন্তু আন্তর্জাতিক নারী দিবস। 5 অক্টোবর একটু ইম্পর্টেন্ট, এই জন্য বিশ্ব শিক্ষক দিবস। বিশ্ব শিক্ষক দিবস হচ্ছে তোমার কত? 5 অক্টোবর। আর একটা তোমার 24 সেপ্টেম্বর দেওয়া আছে। 24 সেপ্টেম্বর আরেকটা ইম্পর্টেন্ট দিবস, সেটা হচ্ছে তোমার 24 সেপ্টেম্বর বলা হয় মিনা দিবস। SMS এর পূর্ণরূপ কি হবে? SMS এর পূর্ণরূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস, এটি হচ্ছে তোমার SMS এর পূর্ণরূপ। বিগ আপেল কোন শহরের নাম? আচ্ছা, বিগ অ্যাপেল মূলত বলা হয় নিউ ইয়র্ককে বলা হয় তোমার বিগ অ্যাপেল।
আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। আইএমএফ এর কথা যদি বলি, আইএমএফ এটা ব্রিটেন কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটি প্রতিষ্ঠিত হয় মূলত 1946 সালের 25 ডিসেম্বর 1945 সালে প্রতিষ্ঠিত হয়। আইএমএফ প্রতিষ্ঠিত হয় 25 ডিসেম্বর 1945 সালে, যেটা তোমার ইস্টাবলিশমেন্ট হয় এবং অ্যাক্টিভিটি বা কার্যক্রম শুরু করে মার্চ পহেলা মার্চ 1947 সালে আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কার্যক্রম শুরু করে। শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? শ্রীলঙ্কার মুদ্রার নাম এটি হচ্ছে রুপি। শ্রীলঙ্কার মুদ্রার নাম হবে রুপি। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান, যাকে আমরা নর্মালি পটুয়া কামরুল হাসান চিনি। এ পতাকা গৃহীত হয় 17 জানুয়ারি 1972 সালে এই পতাকা গৃহীত হয় এবং সংবিধানের 4-2 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের জাতীয় পতাকার রং হবে সবুজ ক্ষেত্রের ওপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত। জাতীয় পতাকার অনুপাত হচ্ছে 10:6, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হবে 10:6। ইউনেস্কো বাংলাদেশের কোন ধরনের গণনাকে হেরিটেজ অফ হিউম্যানিটি মানবতার ধারক হিসেবে আখ্যায়িত করেছে? কোন ধরনের গানকে ইউনেস্কো বাংলাদেশের লালন গীতি সঙ্গীতকে হেরিটেজ অফ হিউম্যানিটি অথবা মানবতার ধারক হিসেবে আখ্যায়িত করেছে? এখানে বলা আছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী। এই হালদা নদীতে প্রাণীজ আমিষের প্রায় 60% আছে মাছ থেকে আমাদের বাংলাদেশে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার হালদা নদী, যেখানে হচ্ছে তোমার প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র অবস্থিত। আচ্ছা, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এখানে জানা রাখা ভালো, সেটা হচ্ছে মৎস্য উৎপাদনের জন্য খুলনা অঞ্চলকে বাংলাদেশের কুয়েত বলা হয়। মৎস্য উৎপাদনের জন্য খুলনাকে বলা হয় বাংলাদেশের কুয়েত বলা হয়। অর্থাৎ মৎস্য উৎপাদনের জন্য খুলনাকে বাংলাদেশের কুয়েত বলা হয়। নাগরিকের প্রধান কর্তব্য কি? নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে বেশি ধাতু পাওয়া যায় কোনটি? যেহেতু বলছে প্রকৃতিতে সবচেয়ে বেশি যে ধাতু পাওয়া যায় সেটি হবে তোমার অ্যালুমিনিয়াম। অর্থাৎ এখানে প্রশ্নটা ভুল আছে, এটা হবে তোমার প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে বেশি ধাতু যেটা, সেটা হবে তোমার লোহা প্রকৃতিতে পাওয়া যায়। কিন্তু ভূপৃষ্ঠে যদি বলা হয় তাহলে হয়তো কিন্তু অ্যালুমিনিয়াম। অর্থাৎ প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে বেশি ধাতু হচ্ছে লোহা এবং ভূপৃষ্ঠে প্রাপ্ত সবচেয়ে বেশি ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম। গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিড কোনটি? গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিড, যাকে আমরা সংক্ষেপে H2SO4 হিসেবে চিনি, এবং এটা অ্যাকোয়াস ফরম্যাটে দেওয়া থাকে। ফকেটিং কোন দেশের আইনসভা? ফকেটিং এটি হচ্ছে তোমার ডেনমার্কের আইনসভার নাম হচ্ছে ফকেটিং। ফিনল্যান্ডের কথা বলা আছে এখানে। ফিনল্যান্ডের পার্লামেন্টের নাম হচ্ছে তোমার পার্লামেন্ট। বেলজিয়ামের কথা বলা আছে। বেলজিয়ামের পার্লামেন্টের নাম হচ্ছে ফেডারেল পার্লামেন্ট। বেলজিয়ামের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টের নাম হচ্ছে তোমার ফেডারেল পার্লামেন্ট। এবং নরওয়ের পার্লামেন্টের নাম হচ্ছে গ্রেট অ্যাসেম্বলি। নরওয়ের যে পার্লামেন্ট সেটিকে বলা হয় গ্রেট অ্যাসেম্বলি, যাকে আমরা সংক্ষেপে বলতে পারি স্টর্টিং। গ্রেট অ্যাসেম্বলিকে আমরা বলতে পারি স্টর্টিং। তাহলে দেখা যাচ্ছে ফকেটিং কোন দেশের আইনসভা? ফকেটিং হচ্ছে ডেনমার্কের আইনসভা। বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কি বলা হয়? বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে এটিকে বলা হয় মূলত এপিকালচার। পিসিকালচার বলতে বোঝায় মৎস্য চাষ বিদ্যা, সেরিকালচার হচ্ছে রেশম চাষ বিদ্যা, আর এটা এখানে বলছে ম্যারিকালচার বলতে এখানে কোনো কিছু জানা নাই। এবং আরেকটা আছে তোমার প্রন কালচার, চিংড়ি চাষ বিদ্যাকে বলা হয় প্রন কালচার। কোনটি স্থানীয় সরকার ব্যবস্থা নয়? এখানে পল্লী বিদ্যুৎ, এটি হচ্ছে তোমার স্থানীয় সরকার ব্যবস্থা নয়। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে
স্থানীয় সরকার ব্যবস্থা টোটাল হচ্ছে তোমার 5 স্তর। 5 স্তরকে আমরা তিনটা ভাগে, সরি, 5 স্তরকে প্রথমে আমরা দুইটা ভাগে ভাগ করি। প্রথম ভাগের মধ্যে হচ্ছে তোমার 3 স্তর, যেটা হচ্ছে তোমার গ্রামাঞ্চলে, অর্থাৎ গ্রামাঞ্চলে যে ব্যবস্থা সেটি তোমার তিনটি ভাগে বিভক্ত। একটাকে বলি আমরা প্রথম স্তর ইউনিয়ন পরিষদ, দ্বিতীয় স্তর হচ্ছে উপজেলা পরিষদ, তৃতীয় স্তর হচ্ছে জেলা পরিষদ। এবং আরেকটা হচ্ছে তোমার শহর অঞ্চলে, যেটাকে আমার 2 স্তর বিশিষ্ট শহর অঞ্চলে। সেক্ষেত্রে 2 স্তর দুটা হচ্ছে, একটা হচ্ছে পৌরসভা আর একটা হচ্ছে তোমার সিটি কর্পোরেশন। পৌরসভা আর একটা তোমার সিটি কর্পোরেশন।